রাহমাতুল্লাহ। জি হযরত, শুরু করতে পারেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আহসানাল জাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা খায়ের দান করুন। তো সম্মানিত হযরতগণ, যারা যেখান থেকে যুক্ত আছেন, সকলের প্রতি বিনীত আরজ থাকবে, সকলেই বিনয়ের সহিত ভিডিওগুলো বন্ধ করে রাখবেন। ভিডিওগুলো যদি বন্ধ করে রাখেন তাহলে এই নেটওয়ার্ক জগতে সকলে ক্লাসটা ফুলফিল ভাবে ভালোভাবে নিতে পারবে ইনশাআল্লাহ। একজন ভিডিও বন্ধ করে রাখলে অপর ভাইয়ের হেল্প করা হবে, এই জন্য সবাই ভিডিওগুলো বন্ধ করে রাখবেন। তো হযরতগণ, সময় নষ্ট না করে ক্লাসের দিকে যাওয়াটাই ভালো হবে। আমাদের মধ্যে ক্লাস করাবেন আমাদের সিনিয়র অ্যাডমিন, আমাদের সদ্য বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুহু আলিয়া। তো সবাই ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান, খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, যাতে হযরতের কোনো একটি কথাও আপনাদের না ছুটে যায়। বড়দের কথা এটি আপনাদের জন্য গাইডলাইন বড় হওয়ার জন্য, বিশেষ করে প্রোডাক্টের আলোচনা এবং হযরত অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলবেন, সেগুলো সবগুলো নোট করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ সামনের দরজাগুলো আপনাদের জন্য খুলে যাবে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, ক্লাস শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, মাশাআল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে একত্রিত হওয়ার, জয়েন্ট হওয়ার তৌফিক দান করেছেন। শুরুতেই ধন্যবাদ জানাই আল খিদমা ন্যাচারাল কেয়ারের সম্মানিত অ্যাডমিন, যিনি আজকে আমাকে ক্লাস করার সুযোগ করে দিয়েছেন, আশিক ভাইকে। প্রিয় হযরতগণ, আমি আপনাদেরকে শুরুতে একটা প্রশ্ন করতে চাই যে আমাদের সবার জীবনে সবচেয়ে উত্তম, সবচেয়ে প্রিয় সম্পদ কোনটি, সবচেয়ে বড় সম্পদ কোনটি, বা সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি? আপনারা মেসেজ অপশন খোলা আছে, মেসেজ অপশনে বলতে পারেন। মাশাআল্লাহ, একজনে লেখছেন সময়। হ্যাঁ, সুরাইয়া বেগম লেখছেন সময়, খুব চমৎকার। আর একজন লেখছেন শরীর, মাশাআল্লাহ। একজন লেখছেন সুস্বাস্থ্য, স্বাস্থ্য। জি, ঠিক আছে, ধন্যবাদ।
অনেক সুন্দর উত্তর দিয়েছেন। হ্যাঁ, অনেকে লেখছে সময়। দেখেন, আপনার সময় আছে, কিন্তু আপনি যদি সুস্থ না থাকেন, আপনার সময় আছে কিন্তু আপনি যদি সুস্থ না থাকেন, তাহলে তো আপনি এই সময়টাকে কাজে লাগাইতে পারবেন না। আপনার টাকা আছে, প্রচুর পরিমাণে টাকা আছে, ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে, কিন্তু আপনার এই টাকাগুলো উপভোগ করার মতো আপনার ক্ষমতা নাই, আপনি অসুস্থ, তাহলে কিন্তু আপনি এই টাকা দিয়ে কোনো লাভ নাই। এই যে এত টাকা বানাইছেন, গাড়ি বাড়ি সবকিছু মালিক হয়েছে, কিন্তু আপনি যদি হাসপাতালের বিছানার মধ্যে থাকেন, অথবা আপনি অসুস্থ হয়ে হাসপাতালের বিছানা থেকে আপনাকে বিদায় করে দিয়েছে, আপনার বাড়িতে আপনি শুয়ে আছেন অসুস্থ, আপনি একটা রুমের মধ্যে শুয়ে থাকেন সারা দিন। দেখেন, আপনার স্ত্রী যিনি খুবই প্রিয় ছিলেন, যখন আপনার যৌবন ছিল, আপনি সুস্থ ছিলেন, আপনার টাকা পয়সা ছিল, তখন আপনার প্রিয়তমা আপনার পাশে সবসময় থাকছে, আপনি একটা কিছু বলার আগে উনি নিয়ে আসছে, আপনি ডাক দিয়েছেন মানে উনি আগে বুঝতে পারতেছে আপনি পানি পান করবেন, আপনি বাহির থেকে আসছেন, রুমে আসছেন, পানি পান করবেন, সাথে সাথে পানি হাজির। কিন্তু আপনি অসুস্থ হয়ে দেখেন, আপনি বিছানার মধ্যে শুয়ে থাকবেন, বারবার ডাকবেন, কিন্তু তারা শুনেও শুনবে না, তারা শুনেও শুনবে না, কারণ তখন আপনার কোনো দাম নাই, আপনার মূল্য নাই। আপনি যে এত কষ্ট করে পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে আপনি টাকা পয়সা ইনকাম করে তাদেরকে দিয়েছেন, সবাইকে এই টাকা পয়সা দিয়ে সবার জীবনটা গড়ছেন, সবাইকে বড় করে তুলছেন, লালন পালন করছেন, আজকে আপনার মূল্য নাই, কারণ আপনার স্বাস্থ্য ভালো না। এই জন্য স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, মূল্যবান সম্পদ। সুস্বাস্থ্য, স্বাস্থ্য হলেও হবে না, আবার সুস্বাস্থ্য হতে হবে। এই জন্য প্রিয় হযরতগণ, আমি আপনাদের সামনে আজকে আমাদের মূল্যবান সম্পদ স্বাস্থ্য নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আমরা কিভাবে চলাফেরা করলে, কি খাইলে, কিভাবে কি করলে, কতটুকু খাইলে, কতটুকু পান করলে আমরা আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে, আমরা ভালো থাকতে পারবো, আমরা সুস্থ থাকতে পারবো, আমাদের শরীরের ওজন ঠিক থাকবে, সারা জীবন আমরা সুস্থ থাকতে পারবো, সে বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ সহকারে শুনুন, কেহ মানে বের হওয়ার চেষ্টা করবেন না, কারণ আজকের আলোচনা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যা ইতিপূর্বে হয়তো নাও যেতে পারে। আর যদি আপনি ক্লাসটা মনোযোগ সহকারে উপভোগ করেন, গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি লেখে রাখেন, তাহলে একদিন কিন্তু আপনারও কাজে আসবে। যদি আপনার আল খিদমা ন্যাচারাল কেয়ার দিয়ে যদি কোনো স্বপ্ন থাকে, তাহলে অবশ্যই আপনি ক্লাসগুলো মিস করবেন না। কারণ আমরাও একদিন আপনাদের মতো ক্লাসে যুক্ত হয়েছিলাম, ক্লাস করছিলাম, ক্লাস মিস দেই নাই, ক্লাস মিস দেই নাই। আপনারা চাইলে দেখতে পারবেন, আমার পিছনেই মনে হয় 15টার মতো খাতা আছে। এগুলো কি? এগুলো হচ্ছে ওই যে ক্লাসগুলো করছি, উস্তাদে ক্লাস করাইছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখছি, অনেক কিছুই লিখে রাখছি। কারণ আমি যদি শুধু শুনতাম তাহলে ভুলে যাইতাম। এখন তো আমি খাতাগুলো বের করলে আমি অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু আমার জন্য সহজ হয়ে যায়। এই জন্য আপনারাও একদিন আমার স্থানে আসতে পারেন, ক্লাস করাইতে পারেন, এমনও সুযোগ হবে। অচিরে এগুলো আর বেশি দিন লাগে না। আপনি যদি গুরুত্ব দিয়ে আপনি যদি ক্লাস করেন 3 মাস, তারপরে আপনি এডমিনের দায়িত্ব নেন, আপনার এডমিনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ একদিন আপনিও কথা বলতে পারবেন। এভাবে ক্লাস করাইবেন, আর যখন ক্লাস করাইবেন তখন আপনার আজকের এই ক্লাসটা কাজে আসবে ইনশাল্লাহ। এই জন্য অনেকেই শুরুতে প্রবেশ করেন আবার বের হয়ে যান। তো একবার বের হবেন, একবার ঢুকবেন, এরকম না করে আশা করি শেষ পর্যন্ত থাকবেন। দেখেন,
আল্লাহ তাআলার স্বাস্থ্য হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া একটা অপরন্ত নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের সঠিক ব্যবহারের উপর নির্ভর করে আপনি কেমন থাকবেন। যদি আপনি কোনো কারণে আপনি প্রয়োজনীয় খাবার না পান, তাহলে আপনি অপুষ্টিতে ভুগবেন। যতটুকু আপনার শরীরে পুষ্টি থাকা দরকার, অতটুকু যখন আপনার শরীরে পড়বে না, তখন আপনি অপুষ্টিতে ভুগবেন। আর যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়ার চেষ্টা করেন, অতিরিক্ত, কেউ আছে না যে অনেক বেশি খায়, হ্যাঁ, খাইতে খাইতে পেট মোটা করে, তো প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়ার যখন চেষ্টা করেন, তখন আপনি মানে অতি পুষ্টিতে ভুগবেন। পুষ্টি বেশি হওয়ার কারণেও আপনার সমস্যা হবে। আজ বিশ্বজুড়ে এটাই চলছে। আজ পৃথিবীতে 200 কোটি মানুষ ভুল খাবার খাচ্ছে। আমরা কিন্তু ভুল খাবার খাচ্ছি, অতিরিক্ত খাবার খাচ্ছি। ফলাফলে মহামারীর মতো আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। হার্টের সমস্যা হচ্ছে, আমাদের কিডনির সমস্যা হচ্ছে, আমাদের ডায়াবেটিসের সমস্যা হচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত। হাসপাতালের মধ্যে যদি আপনি যান, তাহলে আপনি দেখতে পারবেন কি পরিমাণ রোগী। বোঝা যাবে যে সারা বাংলাদেশে সবাই মনে হয় রোগী হয়ে যাচ্ছে। গবেষণায় বলা হয়েছে, এই যে রোগের কথা বললাম, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, এরপরে ক্যান্সার, গবেষণায় বলা হয়েছে এই রোগগুলো এখন মহামারীতে রূপ ধারণ করেছে। এগুলো তো আমরা বুঝতে পারি। 2019 সালে 14 নভেম্বরের একটা খবর, যেটা পত্রিকায় দেওয়া হয়েছিল, যে অতিরিক্ত খাবার খেয়ে স্বাস্থ্য সমস্যায় পড়েছেন 70% মানুষ। 2019 সালে 70% দেওয়া হয়েছিল, আর এখন যদি দেওয়া হয় তাহলে কত পার্সেন্ট হবে? অবশ্যই আরো বাড়ছে। তো ঢাকার মধ্যবিত্ত প্রায় 1,500 মানুষের উপর গবেষণা করে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে। বাংলাদেশে এখন 2 ধরনের মানুষ বসবাস করছে। এক ধরনের মানুষ হচ্ছে যারা পুরোপুরি খাবার পাচ্ছে না, প্রয়োজনীয় পুষ্টি পুরোপুরি পাচ্ছে না, যার ফলে তারা অপুষ্টিতে ভুগছে। আবার আরেক ধরনের মানুষ অতিরিক্ত খাবার খেয়ে অতি পুষ্টির শিকার হয়ে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, স্থূলতা রোগে আক্রান্ত হচ্ছে, যার ফলে দুঃখে দুঃখে হাজারো পরিবারের স্বপ্ন নষ্ট হচ্ছে, হাজারো মানুষ এভাবে মারা যাচ্ছে। আগে এ ধরনের রোগকে বলা হতো ধনীদের রোগ। আগে এ ধরনের রোগ কি বলা হইতো, মানে একজনের যদি ক্যান্সার হইতো তাহলে বলা হইতো ধনীদের রোগ। কিন্তু এই রোগগুলো আজ লাইফস্টাইল পরিবর্তনের কারণে এগুলো গরিবের রোগে পরিণত হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার দল এবং একটি ব্রিটিশ গবেষক দল সম্মিলিতভাবে তারা করাইল একটি বস্তিতে গবেষণা করেন। সেই গবেষণার রিপোর্টে তারা বলেন যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকিতে বস্তিবাসী, মানে বস্তিতে তারা কি করছে, একটা গবেষণা চালাইছে। চালানোর পরে তারা পাইছেন যে এই বস্তির মধ্যে, যে সমস্ত মানুষগুলো বসবাস করে, তারা ডায়াবেটিসে আক্রান্ত বেশি, উচ্চ রক্তচাপে আক্রান্ত বেশি। এটা কি কারণে? জরিপের প্রতিবেদনে বলা হয়েছে এটা ওই কারণে যে তারা অতিরিক্ত চিনি পান করে, চিনি খায়, এরপরে অতিরিক্ত লবণ খায়, তারপরে ফাস্ট ফুড, তারপরে ওই যে বার্গার, এই যেগুলো খাবার আছে, মানে তৈলাক্ত খাবার, ওইগুলো খাবার খাওয়ার কারণে এই সমস্যাগুলো তাদের মধ্যে বেশি। ডায়াবেটিসের সমস্যা, তারপরে আপনার হার্টের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো তাদের মধ্যে বেশি। তো দেখা যাচ্ছে যে তারা বস্তিতে থাকে, কিন্তু ওই বেশি পুষ্টি খাবার কারণে তাদের ওই সমস্যাগুলো হইতে পারে, অথবা ওই পুষ্টি নাই, পুষ্টি কম, এই সমস্ত খাবার খাওয়ার কারণেও এই সমস্যাগুলো হইতে পারে। এই জন্য যে আপনি একজন ধনী, আপনি 5 তলার মালিক, আপনার কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু আপনি যদি এমন স্থানে থাকেন যেখানে আপনার এমন খাবারগুলো আছে যেগুলো পুষ্টি নাই, পুষ্টি সমৃদ্ধ না,
তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। ঠিক আছে প্রিয় হযরতগণ, এখন আমরা আলোচনা করব আপনি কি খাইলে সুস্থ থাকবেন, আর কতটুকু খাইলে সুস্থ থাকবেন, কখন খাবেন, প্রত্যেকটা মানুষকে এগুলো জানা দরকার। এই জন্য শুনুন, যদি আপনি স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে সুস্থতা প্রত্যেকটা মানুষকে অর্জন করে নিতে হবে। আল্লাহ তাআলার দান, সুস্থতা আল্লাহ তাআলার দান, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, আপনার স্বাস্থ্যকে আপনি অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, তাই আমরা আমাদের দিনটা শুরু করি ভোরবেলা থেকে। ভোরবেলা থেকে আমরা শুরু করব এবং সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আমরা কি খাইব, কখন কতটুকু খাইব, এগুলো নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠি, আমাদের প্রথম কাজ হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা ব্রাশ করার আগে কিন্তু ভালো, কিন্তু কেউ যদি না পারেন তাহলে সমস্যা নাই। ব্রাশ করার আগে অথবা পরে 1 লিটার পানি পান করব। কয় লিটার? 1 লিটার পানি। আর এই পানিটা হবে কুসুম গরম পানি। কুসুম গরম পানি, এই পানিটা হবে কি? কুসুম গরম পানি। এখন যদি কেউ 1 লিটার না পারেন, যে অনেকে আছে যে বেশি পানি পান করতে পারে না, এই ক্ষেত্রে আপনার মনে করেন যে প্রথম সপ্তাহে আপনি 1 গ্লাস করে খাইলেন, তারপরের সপ্তাহে আপনি 1.5 গ্লাস করে খাইলেন, তারপরের সপ্তাহে আপনি 2 গ্লাস করে খাইলেন, এইভাবে আপনি 1 লিটার পূর্ণ করবেন। আস্তে আস্তে ধীরে ধীরে আপনি 1 লিটারে অভ্যস্ত করে ফেলবেন। ঠিক আছে, আর যদি আপনি এই অভ্যস্ত করতে পারেন যে প্রত্যেক দিন যদি আপনি 1 লিটার কুসুম গরম পানি ঘুম থেকে ওঠার পরে যদি আপনি পান করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার শরীরের যে ক্ষতিকর পদার্থ আছে, যে টক্সিন গুলো জমা হয়, আমরা জানি আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত টক্সিন জমা হচ্ছে, ক্ষতিকর পদার্থগুলো জমা হচ্ছে, ওইগুলোকে দূর করার একটা পদ্ধতি হচ্ছে কুসুম গরম পানি পান করা। ঘুম থেকে ওঠে খালি পেটে, ঘুম থেকে ওঠার পর পরে প্রথম কাজ হচ্ছে আমাদের 1 লিটার কুসুম গরম পানি পান করা। আর এটা যদি আমরা নিয়মিতভাবে করতে পারি তাহলে আমাদের শরীর থেকে যে ক্ষতিকর পদার্থ আছে, যে টক্সিন গুলো জমা হয়, সেগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে, সেগুলো আমাদের থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। সেই জন্য বৈজ্ঞানিকগণ বলেছেন যে সকালবেলা খালি পেটে 1 লিটার পানি পান করুন কুসুম গরম করে। এটা শরীরে চমৎকার ডিটক্স হিসাবে কাজ করবে, টক্সিন গুলো বের করতে এটা কিন্তু কাজ করবে আমাদের শরীরের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে আমাদের দ্বিতীয়টা কাজ হচ্ছে আমরা নামাজ পড়বো, ফজরের নামাজ আদায় করব, তারপরে আমরা বের হয়ে যাব। আমরা রুমের ভিতরে না ঢুকে আমরা রাস্তা দিয়ে হাঁটবো, অথবা মসজিদে গেলে তো রাস্তা দিয়ে হাঁটা পরে, আমরা রাস্তা দিয়ে হাঁটবো, বড় বড় শ্বাস প্রশ্বাস নিব, রাস্তা দিয়ে কিছু শরীর চর্চা করব। তারপরে আমরা রুমে আসব। আসার পরে আমাদের কাজ হচ্ছে আমরা আরো 1 গ্লাস পানি পান করব, কুসুম গরম পানি। এটার মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে আমরা পানি পান করব। আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। যদি কেউ পালন করি তাহলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আর যদি কেউ পালন না করি তাহলে তো আর কেউ ইচ্ছা করে করাইতে পারবে না। এজন্য কেউ করলে আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের জানা থাকা দরকার। যেহেতু আমরা এই বিষয় নিয়ে কাজ করতেছি, আমাদের জানা থাকা দরকার, বা এগুলো আমাদের পালন করা দরকার সুস্থ থাকতে হলে। এরপরে আমরা কি করব, যে রুমে আসার পরে আমরা কুসুম গরম পানি পান করব 1 গ্লাস, তার মধ্যে লেবুর রস দিব। এরপরে আধা ঘন্টা পর আমরা কি করব, যে সামর্থ্য অনুযায়ী আমাদের ঘরে যদি ফল থাকে, যে কোনো ধরনের ফল, আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, হ্যাঁ, তারপর লেসু আছে, কমলা আছে, হ্যাঁ, যে সিজনে যেটা রুমে থাকে 1-2টা খাওয়ার চেষ্টা করব। খেজুর আছে, এগুলো খাওয়ার চেষ্টা করব। এরপরে আমাদের যেটা করতে হবে, এরপরে আরো আধা ঘন্টা পরে আমাদেরকে দেখেন খালি পেটে কিন্তু ফল খাওয়া ভালো। অনেকেই বলেন যে ভরা পেটে ফল খাইবেন, খালি পেটে না। যে ভরা পেটে খাইতে পারেন, সমস্যা নাই, কিন্তু খালি পেটে খাইলেও অনেক উপকার আছে। যে খালি পেটে যদি কেউ ফল খায় তাহলে তার যে ক্যান্সার আছে না, ক্যান্সার যদি থাকে তাহলে তার মানে ক্যান্সার রোগ থেকে সে রক্ষা পাবে।
যদি সে নিয়মিতভাবে এটা করতে পারে। এটা ক্যান্সার প্রতিরোধে খুবই কাজ করে। এরপরে আমরা কি করব, আধা ঘন্টা পরে আমরা ফল টল খাওয়ার পরে, যদি ফল থাকে 1-2টা ফল খাইলাম, তারপরে আরো আধা ঘন্টা পরে আমরা কি করব, একটা জিনিস করব যেটা আমি করি, আপনারা করতে পারেন, এটা কিন্তু অনেক উপকার পাবেন ইনশাল্লাহ। সেটা হচ্ছে আপনি রাত্রে বেলায় ওই যে ছোলা বুট আছে, আমরা যে রমজান মাসে এই মুড়ির সাথে খাই ছোলা বুট, ওইগুলো আপনি কাঁচা কাঁচা ভিজিয়ে রাখবেন, একটা কাপের মধ্যে 1 মুঠ ভিজিয়ে রাখবেন। হ্যাঁ, তারপরে কিশমিশ ভিজিয়ে রাখলেন, অথবা খেজুর ভিজিয়ে রাখলেন, বাদাম ভিজিয়ে রাখলেন। সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে আপনি ফল টল খাওয়ার পরে তারপরে আপনি ওই বাদামগুলো খেয়ে নিলেন, তারপরে ওই যে ছোলা বুট কাঁচা যেগুলো, এগুলো খেয়ে নিলেন। এরপরে এগুলো খেয়ে নিবেন। দেখবেন আপনি যদি নিয়মিতভাবে 1 মাস পর্যন্ত যদি আপনি ছোলা বুট খাইতে পারেন, ইনশাআল্লাহ 1 মাসে আপনি বুঝতে পারবেন, আপনার যদি যৌন রোগের সমস্যা থাকে আর বলবেন না যে আমার যৌন রোগ। আমরা তো মনে করি যে এই অলসতা করি, আমরা অলসতা করি যে সানা বুট ভিজাই না বা ঘুমিয়ে পড়ি, একটা না করি না, 1-2 দিন খাই এরপর বাদ, আমরা ফলাফলের আশা করি না। এটা করা যাবে না। নিয়মতান্ত্রিক ভাবে আপনি খেয়ে দেখেন, আপনার কাজ হবে অবশ্যই। তারপরে রসুন আছে 1-2 কোয়া, রসুন খাইলেন, আদা আছে আদা খাইলেন, এরপরে বাদাম আছে বাদাম খাইলেন। বীজ জাতীয় যে খাবার আছে, বীজ জাতীয় ওই সমস্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন। এগুলো কিন্তু শরীরের জন্য অনেক উপকার, এটা সবাই জানি আমরা। আচ্ছা, এরপরে আপনার এই ছোলা বুট যেগুলো, এগুলো সিদ্ধ করে খেতে পারেন, সিদ্ধ করে খেতে পারেন। তারপর লাল চাল আছে না, লাল চাউলের এই আটার রুটি খাবেন, এগুলো খাইতে পারেন। আর যাদের ওজন বেশি, মনে করেন যে ওজন কমাইতে চান, তাদের জন্য সবচেয়ে উত্তম হইল রাতের বেলায় সবজি খাওয়া, ভাত না, রুটিও না, সবজি, কিছু সবজি খাইবেন, ডিম খাইবেন, তারপরে কলাও খাইলে খাইতে পারেন, বাস এতটুকুই এনাফ। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এরপরে আমরা সকালের খাবারটা আমাদের এভাবে যাবে। এরপরে আসবে আমরা আমাদের দুপুর 11টার দিকে আমরা কি খাই, অনেকে চা খাই, তারপরে দোকানে গিয়ে সিঙ্গারা খাই, পুরি খাই, ভাজা পোড়া খাই। এগুলো না খেয়ে আপনি খাইবেন সবচাইতে সেরা জুস, এটার নাম হচ্ছে গ্রিন জুস। এটা নিজে বানাইবেন, গ্রিন জুস বানাইতে পারেন আপনি। কিভাবে বানাইবেন সেটা আমি বলতেছি। এটা তৈরি করা, গ্রিন জুস কিভাবে তৈরি করবেন সেটা নিয়ম হচ্ছে, ধনিয়া পাতা নিবেন, কিছু ধনিয়া পাতা নিবেন, পুদিনা পাতা নিবেন, লেটুস পাতা নিবেন, সজনে পাতা নিবেন। গ্রিন জুস তৈরি করার নিয়ম হচ্ছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, সজনে পাতা, পালং পাতা, থানকুনি পাতা, এরপরে সিমের বিচি, তারপরে বরবটির বিচি, তারপরে আছে আমলকি মানে বিচি ছাড়া আমলকি, অল্প কিছু কালো জিরা, অল্প কিছু আদা। তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে ব্লেন্ডার করে জুস তৈরি করবেন। এটা হলো পৃথিবীর সেরা জুস, এটা হবে পৃথিবীর সেরা জুস। আমরা কি করি, এগুলো না খেয়ে ওই ভাজা পোড়া খাই, আমরা দোকানে গিয়ে সিঙ্গারা খাই, পরোটা খাই। আর যারা আছে ওই স্কুল কলেজে ভার্সিটিতে যারা যায়, ছেলেমেয়েরা কি করে, বার্গার খায়, ফাস্ট ফুড খায়। এগুলো যদি আপনি খান, ফাস্ট ফুড, এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। যদি আপনি এগুলো খান তাহলে ফার্স্ট আপনি মৃত্যুর দিকে যেতে হবে, মনে রাখতে হবে। এগুলো খাওয়া যাবে না। আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখতে হলে, আপনার শরীরকে সুস্থ রাখতে হলে, ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার এগুলো খাওয়া যাবে না, ভাজা পোড়া খাওয়া যাবে না, ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে। এই জন্য আমরা কি করব, সব সময় ওই আল্লাহ তাআলার দেওয়া যেগুলো ন্যাচারাল আছে, ন্যাচারাল এগুলো খাওয়ার চেষ্টা করব। তারপরে আমরা দুপুরের দিকে যাব। আমাদের যখন দুপুরের টাইম আসবে তখন তো আমরা এটাকে আমরা 2 পর্বে ভাগ করব। প্রথম পর্বে আমরা কি করব, একটা সালাদ তৈরি করব, এটার নাম হচ্ছে রেইনবো সালাদ। রেইনবো সালাদ তৈরি করব, আমাদের শরীরের উপকারের জন্য যা কিছু করতে হয় তাই বলতেছি। রেইনবো সালাদ কি, এটা তৈরি করার নিয়ম হলো, যত ধরনের কাঁচা সবজি আছে, একটা সালাদ তৈরি করতে যে যে প্রোডাক্টগুলো দেওয়া হয়, যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয়, কাঁচামাল যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয়, এড করা হয়, এগুলোকে আমরা যত্ন সহকারে দিব এবং সালাদ তৈরি করব, খুবই যত্ন সহকারে সালাদটা তৈরি করব।
শসা দিব, টমেটো দিব, গাজর দিব, ক্যাপসিকাম দিব, কাঁচামরিচ দিব, কাঁচা পেঁপে দিব, বিটরুট দিব। আবার বলতেছি, রেইনবো সালাদ তৈরি করার নিয়ম হচ্ছে শসা, টমেটো, মানে যে সমস্ত আইটেম আমরা সালাদ তৈরি করি ওইগুলো দিব। হ্যাঁ, ওইগুলো দিব, টমেটো দিব, গাজর দিব, ক্যাপসিকাম দিব, কাঁচামরিচ দিব, এরপরে কাঁচা পেঁপে দিব, বিটরুট আছে না, এগুলো দিব। সবগুলোকে মিলিয়ে ভালোভাবে একটা সালাদ তৈরি করব। সাথে কিছু টক দই অ্যাড করব। এর মধ্যে কিছু সরিষার তেল দিব, অ্যাড করে নিব। তারপরে আমাদের এই সালাদটা তৈরি হবে। এটার নাম হচ্ছে রেইনবো সালাদ। এটা আমরা সর্বপ্রথম আমরা দুপুরের খাবারের আগে, আমরা ভাত খাবার যেটাই খাই, এটা খাবারের আগে খেয়ে নিব ভালো করে। এরপরে আমরা সাদা চাউলের ভাত না, লাল চাল, আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে হলে লাল চাউলের ভাত খাইতে হবে। ঠিক আছে? তো বেশি না, কম পরিমাণে খাইতে হবে। এরপরে আমরা কি করব, ওই লাল চালের ভাত মানে এই সালাদ খাওয়ার পরে পরপরে খাইতে পারেন অথবা কিছুক্ষণ পরে খাইতে পারেন। আপনি ভাত খেয়ে নিলেন, হ্যাঁ, লাল চাউলের ভাত দিয়ে আপনি ভাত খেয়ে নিলেন, সাথে কিছু মাছ, কিছু মাংস, হ্যাঁ, কিছু ডাল, আলু ভর্তা, এগুলো খেয়ে নিলেন। তাহলে আপনার আমার স্বাস্থ্য, হ্যাঁ, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। এরপরে আমাদের আসবে সন্ধ্যার পর। সন্ধ্যার পরে আমরা কি খাবো? সন্ধ্যার পরে অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন, আমি যেগুলো বলতেছি এগুলো প্রত্যেক দিন দিয়ে করতে হবে এরকম না, কমপক্ষে সপ্তাহে 2 দিন 3 দিন এরকম করলে চলবে। আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে আশা করি। আমরা কি করব? সন্ধ্যার পরে এবিসি জুস খাইব। তারপরে আপেল আছে না, আপেল, গাজর, এরপরে বিটরুট, এগুলো ব্লেন্ডার করে আমরা জুস বানিয়ে, তারপরে এগুলোর মধ্যে জিরা, তারপরে মধু, এগুলো মিক্স করে তারপরে আমরা খেয়ে নিব। এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী হবে। বিটরুট এটা মনে করেন যে ঠান্ডা কাশি প্রতিরোধ করবে, উচ্চ রক্তচাপ কমাবে। আর যে সিজনে যে ফল পাওয়া যায় ওইগুলো খাওয়ার চেষ্টা করব বেশি বেশি করে। তারপরে রাতের খাবার, আমরা সন্ধ্যার পরে তো এটা খাইলাম, রাতের খাবারটা আমরা মনে করেন যে এশার পরপরই, বেশি লেট করা যাবে না, এশার পরপরই খাওয়ার চেষ্টা করব। এশার পরপরই খাওয়ার চেষ্টা করব। যারা স্মার্ট লোক, বিভিন্ন দেশের যারা স্বাস্থ্যবিদ, তারা কিন্তু লেট করে ঘুমায় না, লেট করে খাবার খায় না। রাত্রের খাবারটা দ্রুত খেয়ে ফেলে, এরপরে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতে হবে। আপনি আমি যদি সময় নিয়ে নেই, লস করি, আর ঘুমাই রাত্রে 2টার দিকে 3টার দিকে, তাহলে তো আমাদের ঘুমানোর যে টাইমটা, এই টাইমটাই শেষ হয়ে গেল। ঘুমানোর চেষ্টা করতে হবে তাড়াতাড়ি, লেট করে ঘুমানো যাবে না। আর যদি আপনার কিছু লেট হয় কোনো কারণবশত, তাহলে আপনি মনে করেন একটা ক্লাস করতেছেন, এই ক্ষেত্রে আপনার ঘুমাতে হবে 11টার দিকে অথবা 12টার দিকে। আপনি আপনার টেবিলে সবসময় চিয়া সিড রাখলেন, মধু রাখলেন, কালো জিরা রাখলেন, কিছু চিয়া সিড আপনি একটা গ্লাসের মধ্যে রাখলেন, এটা ভিজায় রাখলেন, দেখবেন আপনি ঘুমানোর আগে এটা খেয়ে নিলেন। তাহলে শরীরের জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ। এটা আপনার মস্তিষ্ক ভালো রাখবে, আপনার সুস্থ থাকতে অনেক সাহায্য করবে। স্বাস্থ্যকে ভালো রাখতে আপনার এই যা যা করতে হয় তাই আমরা করতে হবে, কারণ আমরা স্বাস্থ্য হচ্ছে মূল্যবান সম্পদ। এখন আসুন, স্বাস্থ্যকে ভালো রাখতে হলে যা যা বর্জন করতে হবে। এখন তো এতক্ষণ শুনলাম আমরা যা যা করতে হবে, এখন আমরা কি কি বর্জন করতে হবে সেটা শুনবো। যত রিফান্ড কোর্স আছে, যত রিফান্ড কোর্স আছে, যেমন লবণ, চিনি, সাদা চাউল, সাদা চিনি, সাদা ময়দার তৈরি যত খাবার আছে সব বর্জন করতে হবে, সব বর্জন করতে হবে। এগুলো কিন্তু ক্ষতিকারক। এরপরে তৈলাক্ত যত খাবার আছে, ভাজা পোড়া যত সমস্ত খাবার আছে, এগুলোকে আমরা কি করতে হবে? বর্জন করতে হবে। যেমন পেঁয়াজ, পরোটা, পিঠা, বেগুনি, তৈলাক্ত চর্বি জাতীয় যত সমস্ত খাবার আছে, এগুলো যে আমরা বর্জন করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে। এরপরে বিরিয়ানি, কাচ্চি, পোলাও, এগুলো আমরা বর্জন করতে হবে। তবে যদি আপনি মাসে 1-2 বার, কয়েকবার খান, এতে কোনো সমস্যা নাই। যে আপনি প্রতিনিয়ত খাইতে পারবেন না। প্রতিনিয়ত যদি আপনি খান এইভাবে, আপনার তেলে ভাজা পোড়া প্রতিনিয়ত খাইতেছেন, তাহলে কিন্তু আপনার শরীরে অনেক ক্ষতি হবে। আপনি মাঝে মাঝে খাইতে পারেন, ঠিক আছে? তারপরে টেকনোলজি যত খাবার আছে, প্যাকেট বন্দি যত খাবার আছে, প্রক্রিয়াজাত যত খাবার আছে, এগুলো থেকে শত মাইল দূরে থাকতে হবে। এগুলো খাইলে আপনি অসুস্থ হবেনই হবেন। এগুলো খাইলে আপনি কি অসুস্থ হবেন, কোনো ডাক্তার আপনাকে সুস্থ করে তুলতে পারবে না, যতক্ষণ না এগুলো আপনি বর্জন করবেন। এবং বর্জন করতেই হবে ফাস্ট ফুড,
নতুবা ফার্স্ট আপনাকে মৃত্যুর দিকে যেতে হবে। প্রিয় হযরতগণ, তারপরে ওই যে দুধের তৈরি যে সমস্ত জিনিসগুলো আইটেম আছে, আইসক্রিম, বাটার, মিষ্টি, মিষ্টি দই, এগুলোকে আমরা কম খাইতে হবে। তবে একবারে যে ছেড়ে দেবেন এরকম না, কম খাইতে হবে এগুলো, ঠিক আছে। এরপরে মাছ, মাংস, এগুলো আপনার পর্যাপ্ত পরিমাণে আপনি খাইতে হবে। একবারে বেশি খাইলেও সমস্যা, পর্যাপ্ত পরিমাণ খাইতে হবে। তারপরে সপ্তাহে 2 দিন ছোট মাছ, সপ্তাহে 2 দিন বড় মাছ, সপ্তাহে 1 দিন গোস্ত, সপ্তাহে 2 দিন আমিষ জাতীয় খাবার, এরপরে নিরামিষ জাতীয় খাবার, এগুলো আমাদের শরীরের জন্য উপকারী, ঠিক আছে। এরপরে আহ তেলের ব্যাপারে যদি আমি বলি, সেটা কিন্তু সব ধরনের তেলই আমাদের জন্য, মানুষের জন্য বেশি সুবিধাজনক না, উপকার না। আপনি যথাসম্ভব যতটুকু পারেন তেল জাতীয় জিনিসগুলো কমায় খাইতে হবে, ঠিক আছে। তেল আপনার মাসে মাথা পিছু 1 লিটার বা আধা লিটার, এর চেয়ে বেশি খরচ করা যাবে না। আর ধূমপানের বিষয় যেটা, ধূমপান কি করতে হবে? বর্জন করতে হবে। ধূমপান বর্জন করতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে স্বাস্থ্যকে ভালো রাখতে হলে। আপনার 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত আপনি ঘুমাইতে হবে। সপ্তাহে 3 থেকে 4 দিন সকাল 11টার দিকে যখন সূর্য উদিত হয়, তখন আপনি সূর্যের আলোতে কি করেন 20 থেকে 25 মিনিট আপনি যদি হাঁটাহাঁটি করেন, তাহলে আপনার শরীরের জন্য অনেক উপকার। কারণ এই এই যে সূর্যের যে তাপটা, এটা যখন লাগবে তখন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ঠিক আছে। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা শারীরিক পরিশ্রম করুন। কমপক্ষে 1 ঘন্টা শারীরিক পরিশ্রম করুন। পরিশ্রম ছাড়া আপনি সুস্থ থাকতে পারবেন না। আপনার বাড়ির জায়গা আছে, প্রচুর জায়গা আছে, অথবা সামান্য জায়গায় হোক, সামান্য জায়গায় হোক, আপনার 10 হাত জায়গায় হোক, এই 10 হাত জায়গাকে আপনি কাজে লাগান। 1 ঘন্টা সময় আপনি কোবাকুবি করেন। এখানটাতে যদি আপনি কি আছে না, গোবর আছে না, গোবর দিয়েই, সার টার কিছু দেওয়া লাগবে না। আপনি যদি শুধু গরুর গোবর ব্যবহার করে যদি আপনি বাড়ির পাশে যদি আপনি সামান্য জায়গায় যদি আপনি চাষ করেন, তাহলে ওইটা হবে আপনার প্রাকৃতিক উপায়ে আপনি যে ন্যাচারাল খাবারটা খাইতে পারবেন। কিন্তু আপনি বাজারে যেগুলো খাইবেন, বাজারে যে সমস্ত জিনিসগুলো বর্তমানে খাইতেছি আমরা, এই কুমড়া, চাল কুমড়াই বলেন বা লাউই বলেন, এরপরে আপনার বরবটি বলেন, সিমই বলেন, সবগুলো কিন্তু এখন ওই যে ফার্মের মোরগের বিট আছে না, এই বিট গুলো দিয়ে তৈরি মানে উৎপাদন হইতেছে। আমাদের এলাকায় প্রত্যেকটা খেতে খেতে এগুলো বস্তার বস্তা ফেলানো। তো এইগুলো খাইলে আমাদের কি হয়? বিভিন্ন রোগে আক্রান্ত হই আমরা। আমাদের রোগ কেন বাড়ছে? ওই কারণে মূলত আমাদের সমস্যাটা তো ওই জায়গায়। আমরা যেগুলো খাইতেছি এগুলো কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে না, এগুলো হচ্ছে সব বিষের মাধ্যমে, সব বিষ খাইতেছি আমরা। কাজেই আমাদের বাড়িতে যদি জায়গা থাকে, আমাদের বাড়িতে যদি সামান্য জায়গাগুলো থাকে, সেই জায়গাকে আমরা কাজে লাগাবো। সেই জায়গাকে আমরা কি লাগাইবো? কাজে লাগানোর চেষ্টা করব। যদি একটা লাউ চারা লাগাই, একটা ঝিঙ্গার চারা লাগাই, একটা বরবটির চারা লাগাই, এগুলো থেকে একটা বেগুনের চারা চাষ করি, আমরা দেখবেন যে এটা থেকে আমরা একটা তরকারি হয়ে যাবে, একটা তরকারি এইভাবেই হয়ে যাবে। আমরা এই জন্য আমরা নিজে এই ফসল ফলাইয়া আমরা খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমরা যদি পরিশ্রম করতে পারি এইভাবে, তাহলে আমাদের শরীরটা সুস্থ থাকবে। এবং মাঝে মাঝে রোজা রাখার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের শরীরটা আমরা কি রাখতে পারবো? সুস্থ রাখতে পারবো। প্রিয় হযরতগণ, আমি মনে করি পেশাগত জীবনে এগিয়ে যেতে হলে সবার আগে স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে। এই জন্য বলা হয় হেলথ ঠিক তো সেল ঠিক। আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, বিক্রি বাড়াতে হলে অবশ্যই আপনাকে নিজেকে ফিট রাখতে হবে। আপনি যে কোনো পেশায় থাকেন, আপনি ব্যবসা করতেছেন, ব্যবসাকে আপনি এগিয়ে নিয়ে যেতে হলে আপনি কি থাকতে হবে? ফিট থাকতে হবে। 100% ফিট যদি আপনি থাকেন, আপনার যদি স্বাস্থ্য ভালো থাকে, তাহলে তো আপনি ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। তাহলে তো আপনি এক মার্কেট থেকে আরেক মার্কেটে যাইতে পারবেন। আপনি ঘুরাইয়া ভালোভাবে দেখে শুনে আপনি মাল কি করতে পারবেন? কালেক্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি অসুস্থ হন, তাহলে তো আপনি কিছুই পারবেন না। যেমন ধরেন একজন মানুষ মার্কেটিং বিষয়ে প্রচুর জ্ঞান রাখেন, কিন্তু তিনি শারীরিকভাবে সুস্থ নন,
তিনি তার জ্ঞানটাকে কাজে লাগাতে পারবেন না। তিনি অনেক কিছু জানেন, কিভাবে মার্কেটিং করতে হবে সবকিছু জানেন, কিন্তু তিনি সুস্থ নন, তিনি অসুস্থ, তাহলে তিনি তার এই মেধাটা কিন্তু কাজে লাগাইতে পারবেন না। আরেকজন মানুষ তিনি মার্কেটিং সম্পর্কে কোনো কিছুই জানেন না, সামান্য তো কিছু জানেন, কিন্তু তিনি তার কমন সেন্স ব্যবহার করে যতটুকু তিনি করতে পারবেন, হ্যাঁ, ততটুকুই ওনার জন্য যথেষ্ট। এই জন্য আমরা যদি কি করতে পারি, সুস্থ থাকতে পারি এবং কর্মক্ষম থাকতে পারি, তাহলে আমাদের জন্য সবকিছু করা সম্ভব। অর্থাৎ সকল কিছুর মূল হচ্ছে স্বাস্থ্য, সুস্বাস্থ্য। এখন আসুন, আপনি বলতে পারেন হযরত আমি তো প্রতিদিন সেল করার চেষ্টা করি, আমি তো প্রতিদিন বিক্রি করার চেষ্টা করি, আমি তো সুস্থ মানুষ, কিন্তু আমার তো সেল হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না? আমি এর উত্তরে বলবো, আপনি কাস্টমারকে গুছিয়ে কথা বলতে পারতেছেন না, অথবা আপনি কাস্টমারকে গুছিয়ে বলেছেন, সে বুঝেছে, প্রোডাক্ট দেখেছে, যখন পারচেস করবেন তখন সে নিচ্ছে না। তাহলে আপনি ওই জায়গা থেকে কাজ শুরু করবেন, যেখান থেকে সে নিচ্ছে না ওই জায়গা থেকে কাজ শুরু করতে হবে। আপনাকে হাল ছাড়া যাবে না। আপনি দড়ি টান খেলা দেখেছেন, এখানে আমরা যারা আছি দড়ি টান খেলা দেখেছেন, তো দুই পক্ষ থেকে এক পক্ষ যখন হাল ছেড়ে দেয় তখনই কিন্তু পরাজয় বরণ করে। এজন্য হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। হ্যাঁ, আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখতে হবে, সামনে কাস্টমারের সামনে সেগুলোকে তুলে ধরতে হবে, কাস্টমারের সাথে যোগাযোগ বাড়াতে হবে। কাস্টমার যদি বলে নিবে না, তাহলে আপনাকে মনোবল হারানো যাবে না। আপনাকে মনে করতে হবে এই কাস্টমার আবার আপনার কাছে আসবে এবং আপনার কাছ থেকেই কিনবে, এবং শেষ পর্যন্ত যাতে আপনি তার কাছে বিক্রি করতে পারেন সেই পর্যন্তই আপনি তার সাথে কথা বলতে হবে। সব থেকে উত্তম হবে যদি ইতিপূর্বে আপনি যে প্রোডাক্ট বিক্রি করেছেন, সেল করেছেন, ওইগুলোর রিভিউ যদি তার সামনে তুলে ধরতে পারেন, যে কোনো ভাবে হোক, ভিডিও আকারে হোক বা কোনো সাক্ষী উপস্থিত করে হোক, তাহলে আপনার সেল অবশ্যই বাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত হযরতগণ, আমি যেটা বলতে চেয়েছি, আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার ব্যবসা হবে। এই সুস্থতা জীবনে অনেক প্রয়োজন। আপনি সুস্থ থাকতে হলে অবশ্যই আপনাকে ন্যাচারাল খাবার খেতে হবে, ন্যাচারালের দিকে ফিরে যেতে হবে, ন্যাচারালকে আপনি মনে প্রাণে ধারণ করে নিতে হবে। পৃথিবীতে যত রোগ আছে সব রোগের সমাধান প্রাকৃতিক সেবার মধ্যে রয়েছে, কিন্তু আমরা সেগুলোকে রেখে ডাক্তারের কাছে দৌড়াই। আমরা সেগুলোকে রেখে কোন দিকে দৌড়াই? ডাক্তারের কাছে দৌড়াই। আর ডাক্তার কি করে? ইচ্ছা মতো আমাদের থেকে টাকা উপার্জন করে। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সুস্থতা প্রাকৃতিক উপায়ে রেখেছেন, সেই জন্য আমরা প্রাকৃতিক ভাবে আমাদের রোগের সমাধান করার চেষ্টা করব। প্রিয় হযরতগণ, যে কয়েকটি কাজ করলে পৃথিবীর কোনো ডাক্তারের কাছে আপনার যেতে হবে না, আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এখন কয়েকটা আলোচনা করব ইনশাআল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে আমাদের খাবারকে ঠিক রাখতে হবে। আমরা ভুল খাবার খাইতে পারবো না, সঠিক খাবার খাইতে হবে। আমরা আজকাল যে খাবারগুলো খাই সেগুলো বা আমাদের বাপ দাদারা খাইছে না, এমন এমন খাবার খাই আমরা, ঠিক আছে? ফাস্ট ফুড কি আমাদের বাপ দাদারা খাইছে? এরপরে ওই দেখেন বর্তমানে অনেক কিছু স্টাইলিশ ভাবে কি হয়েছে, বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, বার্গার, এগুলো কি আমাদের বাপ দাদারা খাইছিল? এগুলো খাইছে না। তাহলে আমরা এমন এমন জিনিস খাইতেছি যেগুলো আমাদের বাপ দাদারা ইতিপূর্বে খাইছে না। এই জন্যই আমরা কি হয়, আমাদের স্বাস্থ্য, আমাদের সুস্থতা 12টা বেজে গেছে আজকাল। প্রিয় হযরতগণ, আমাদের স্বাস্থ্যকে মানে সুন্দর রাখতে হলে, ভালো রাখতে হলে আমাদের কি করতে হবে? সঠিকভাবে পানি পান করতে হবে। পানি পান করার কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যদি আপনি পানি পান করেন, তাহলে আপনার এই পানি পান করা আপনার শরীরের জন্য কাজে আসবে, নতুবা কাজে আসবে না। দাঁড়িয়ে পানি পান করা যাবে না। দাঁড়িয়ে পানি পান করলে আপনি কিডনি রোগে আক্রান্ত হবেন। আস্তে আস্তে আপনার কিডনি ক্যাপাসিটি দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে আপনার কিডনির ক্যাপাসিটি কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। বাংলাদেশে প্রত্যেক বছর 60,000 মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। কয় হাজার? 60,000 মানুষ বাংলাদেশে প্রত্যেক বছর কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। প্রতি 10 জনে একজন ডায়াবেটিস বাংলাদেশের, প্রতি 10 জনে একজনে ডায়াবেটিস বাংলাদেশের। প্রতি বছর 2 লাখ মানুষকে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। প্রতি বছর 2 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এগুলো কেন হচ্ছে? আমাদের ভুল খাবার খাওয়ার কারণে, ঠিক আছে? এই জন্য প্রিয় হযরতগণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পানি পান করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি অভ্যস্ত করেন। আমি কিন্তু ঘুম থেকে ওঠার পরেই আমার পানি পান করতে হয়। পানি পান করলে কি হয়? দেখা যাচ্ছে যে মানে পেটটা ভালো থাকবে, আপনার টয়লেটটা কষা হবে না, ঠিক আছে? এই জন্য এটা সবাই কি করবেন, এটা একটু নিজের মাঝে
আপনি অ্যাক্টিভ করে নিতে হবে। সকালে পানি পান করার নিয়ম তো আমি আগে ইতিপূর্বে বলেছি যে ব্রাশ করার আগে অথবা পরে, ঠিক আছে, আমরা কি করব, পানি পান করব। তারপরে সকালে ঘুম থেকে উঠে আমরা পর্যাপ্ত পরিমাণ শ্বাস নিব, পর্যাপ্ত পরিমাণ শ্বাস নিব, কারণ সকালের বাতাসে সারাদিনের চাইতে বেশি অক্সিজেন থাকে। সকালের বাতাসে অক্সিজেনটা বেশি থাকে। আমরা যে এখন আছি, এই যে কথা বলতেছি, আপনি ক্লাস করতেছেন, আমরা কিভাবে করতেছি, আমাদের শ্বাস নিতে পারতেছি, এই জন্য তো আমরা জীবিত আছি। হ্যাঁ, কারণ সারাদিন যে অক্সিজেনটা আমরা পাই সেটা পাই 20 ভাগ, কিন্তু সকালে পাইবেন 30 ভাগ। সকালের বাতাসে আপনি ঘোরাফেরা করেন, দেখবেন কতটা আরাম লাগে, আপনার শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, তখন কিন্তু 30% পাইবেন, 30 ভাগ পাইবেন আপনি। এই জন্য সকালে কি করবেন, বাহিরে আপনি ঘোরাফেরা করবেন, ঘোরাফেরা করতে হবে, তাহলে আপনার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। সকালের বাতাসে অক্সিজেন বেশি থাকার কারণ হলো সারা রাত যেহেতু ঠান্ডা থাকে, এই ঠান্ডা থাকার কারণে অক্সিজেনের স্তরটা পৃথিবীর নিচের দিকে নেমে আসে, ফলে সকালবেলার বাতাসে অক্সিজেনটা বেশি থাকে। যে 4টি খাবার, এখন আমি 4টা খাবারের কথা বলবো, যে 4টা খাবার যদি আমি খাই, তাহলে আমাদের যে রোগ আছে, আমাদের শরীরে যে রোগগুলো জন্ম নেয়, এগুলো আস্তে আস্তে কেটে যাবে, ঠিক আছে। এই 4টি খাবার যদি আমরা খাইতে পারি নিয়মিতভাবে, তাহলে আমাদের শরীরে যে অসুখ রয়েছে, অসুস্থতা রয়েছে, এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। এর মধ্যে একটি হচ্ছে কাঁচা ছোলা, আমি আগেও বলেছি, কাঁচা ছোলা এগুলো রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খাইবেন। 2 নম্বর হচ্ছে মধু খাবেন, মধু এটা আপনার টেবিলের উপরে রাখবেন। হ্যাঁ, এরপরে আপনার কালো জিরা একটা বক্স টেবিলের উপরে থাকবে। এরপরে আপনার আদার রস, আদার রস খাবেন। এই 4টা জিনিস, কাঁচা ছোলা, তারপরে পরিমাণ মতো মধু, তারপরে কালো জিরা, হ্যাঁ, তারপরে আদার রস। এই 4টা জিনিস যদি কেউ নিয়মিতভাবে খাইতে পারে, তাহলে তার শরীরে রোগ হবে না, তার শরীরে রোগ হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা নবীজি যা বলেছেন এগুলো কি মিথ্যা হতে পারে? মধু, এরপরে কালো জিরা সকল রোগের ওষুধ, সকল রোগের ওষুধ। এই 4টি খাবার প্রতিদিন খাইলে অবশ্যই আস্তে আস্তে আপনি রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। কারো যদি পিত্তথলিতে পাথর হয়, সময় চলে যাচ্ছে আর 5 মিনিট, কারো যদি পিত্তথলিতে পাথর হয়, তাহলে ওই একটা টিপসটা বলবো। যদি কারো পিত্তথলিতে পাথর হয়, তাহলে আমার বাড়ির আশপাশে কি থাকে, ওই যে আম গাছ, এটা সবার বাড়িতে আছে, আম গাছের পাতা, এটা কিন্তু পরীক্ষিত, এটা একজন বড় ডাক্তারে পরীক্ষা করে উনি বলেছেন, উনি নিজের পরিবারে এটা কি করছেন, অ্যাপ্লাই করছেন, ওনার নিজের পরিবারের একজন সুস্থ হয়েছে। পিত্তথলিতে পাথর ছিল, উনি নিয়মতান্ত্রিক ভাবে প্রত্যেকদিন আমের পাতাগুলো ফেরে ধুইয়ে ভালো করে ব্লেন্ডার করে এটার রস নিয়মিত ভাবে খাইছে। এরপরে ওনার পাথর শেষ। আস্তে আস্তে কয়েকদিন পর পরেই উনি গিয়ে আবার কি করছে, এটা চেক দিছে যে কতটুকু বড় কমছে, কতটুকু কমছে, এবার আস্তে আস্তে ছোট হইতে 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 একদম শেষ হয়ে গেছে। এই জন্য আমরা কি করব, পিত্তথলিতে যদি পাথর হয়, তাহলে আমরা প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে আমরা আম পাতার রস খাবো। কি খাইবো? আম পাতার রস। অথবা আরেকটা টিপস হচ্ছে পাথরকুচি পাতা, পাথরকুচি পাতা 1 গ্লাস পানির মধ্যে দিব, 2-3টা পাতা দিব, দিয়া এই পানিটা মধ্যে হালকা লবণ দিব, পরিমাণ মতো লবণ দিব, দিয়া এটা কুসুম গরম করে যদি আমরা প্রত্যেকদিন খাইতে পারি, ইনশাল্লাহ আমাদের পিত্তথলিতে পাথর থাকবে না, আস্তে আস্তে দূর হয়ে যাবে। প্রিয় হযরতগণ, আপনার যদি হাড়ে চর্বি জমে, তাহলে আপনি কি করবেন? আপনি পরিশ্রম করতে হবে, আপনি হাঁটতে হবে, হাঁটা শুরু করে দেন। হাঁটা শুরু করলে, আপনি পরিশ্রম শুরু করে দিলে আপনার সেই চর্বি দূর হয়ে যাবে। আমাদের দেশের যখন যে মৌসুমে যে ফল আসে, সেই মৌসুমের সেই ফলগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার শরীরে যে রোগ জন্ম নেয়, সেটার প্রতিরোধ হিসাবে, সেটার ঔষধ হিসাবে আল্লাহ তাআলা সেই প্রাকৃতিক মৌসুমের ফলের মধ্যে সেটা দিয়ে রেখেছেন। তবে গরমের মৌসুমে যদি আপনি শীতের মৌসুমের ফল খান, সেক্ষেত্রে লাভের চাইতে ক্ষতি হতে পারে বেশি। আমরা যে ফলগুলো খাই, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি দেখছেন, আল্লাহ তাআলা কিভাবে মানুষকে ঔষধ হিসাবে এগুলো খাওয়াইতেছেন। ফলগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ঔষধ হিসাবে, আমাদের জন্য এগুলো তৈরি করেছেন। যে খাবারটা যে অঙ্গের মতো দেখতে, সেই খাবারটা বেশি খাবেন। যেই খাবারটা যে অঙ্গের মতো দেখতে, সেই খাবারটা বেশি খাবেন, তাহলে সেই অঙ্গের উপকারে আসবে। যেমন গাজর, কলা, ঢেঁড়স, মূলা, এই জাতীয় খাবার যদি বেশি বেশি করে খান, তাহলে আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবে, আপনি বেশি বেশি একটা গাজর খেয়ে দেখেন কি হয় আপনার শরীরের অবস্থা। এক এক ফলের রং এক এক রকম,
মানব দেহের এক একটা অঙ্গের রঙও এক এক রকম। যেমন ফুসফুস এক রঙের, পিত্তথলি আর এক রঙের, সবুজ রঙের, কলিজা মাটির রঙের, কিডনি অন্য রঙের, এবার রক্তের রং এক জাত। এভাবে বিভিন্ন রঙের আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। ঠিক তেমনি ভাবে দেখেন, যদি আপনার হার্টের প্রবলেম হয়, আপনি সাদা জাতীয় জিনিস যদি খান, তাহলে আপনার হার্টের প্রবলেম দূর হবে। ঠিক আছে? আপনি যদি ওই লাল রঙের জিনিস খান, তাহলে আপনার শরীরের রক্তের উপকারে আসবে। আপনার শরীরের যে অঙ্গগুলো আছে, সেই অঙ্গর কালার মিলিয়ে, রং মিলিয়ে, তারপরে আপনার সিজন মিলিয়ে যদি আপনি খাবার খাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার শরীরের জন্য উপকার আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা কি করব, সবসময় আমাদের শরীরের প্রতি যত্ন নিব, শরীরের প্রতি খেয়াল রাখবো। প্রিয় হযরতগণ, সময় শেষ হয়ে যেতেছে, তো শরীরের প্রতি খেয়াল রাখবো। আর দেখেন, অনেক মানুষ স্বাস্থ্য কম থাকার কারণে মুখে চাপা টাপা ঢুকে গেছে, স্বাস্থ্য নাই, এরপরে খাবারের রুচি নাই। দেখেন, মানুষের কি হইতে পারে, এই পেটে যদি সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, তারপরে আইবিএস এর সমস্যা থাকে, আমাশয় হয়, পেটের বিভিন্ন সমস্যা হয়, আবার সে আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে খাইতেছে, তাহলে কিন্তু কাজ হবে না। আপনার পেটের সমস্যা আগে দূর করতে হবে। এই জন্য রোগীদেরকে আপনারা যখন প্রোডাক্ট দিবেন, তার পেটের সমস্যা জিজ্ঞাসা করবেন, পেটের কি সমস্যা আছে, তার স্বাস্থ্যটা কেন হইতেছে না। তার যদি লিভারের সমস্যা থাকে, আপনি হাজার ওষুধ দেন, কাজে হবে না। তার স্বাস্থ্য হবে না। এই জন্য প্রিয় হযরতগণ, আমাদের আল খিদমা ন্যাচারাল কেয়ারের ন্যাচারাল প্রোডাক্ট, যাদের স্বাস্থ্য নাই, যারা স্বাস্থ্যের জন্য বিবাহ করতে পারতেছে না, বা ভালো চাকরি পাচ্ছে না, বিদেশে যাইতে পারতেছে না, ভয় পায়, বিভিন্ন সমস্যা, স্বাস্থ্য নাই, বিবাহ করতে মানে লজ্জাবোধ করতেছে, তাদের জন্য আল খিদমা ন্যাচারাল কেয়ারে দুইটা প্রোডাক্ট রেখেছে ন্যাচারাল ভাবে তৈরি। সেটা হচ্ছে ফুড ডিমান্ড। একটা হচ্ছে ফুড ডিমান্ড, যেটা বটিকা থাকবে 60টা বটিকা। কয়টা বটিকা? 60টা বটিকা থাকবে, সকাল বিকাল, সকাল বিকাল। ফুড ডিমান্ড, এটার পাইকারি রেট হচ্ছে, ফুড ডিমান্ড লেখে রাখেন, ফুড ডিমান্ড পাইকারি রেট হচ্ছে 440 টাকা। এটা তাকেই দিবেন যার স্বাস্থ্য খুবই কম, খুবই কম, এবং খাবারের রুচি খুবই কম, তাকে দিবেন। ঠিক আছে? তো এটা খাবারের নিয়ম হচ্ছে সকালে একটা, রাত্রে একটা, ভরা পেটে। এবং এটার পাইকারি রেট হচ্ছে 440 টাকা। গায়ের রেট হচ্ছে, এমআরপি হচ্ছে 1050 টাকা, এমআরপি হচ্ছে 1050 টাকা। আরেকটা প্রোডাক্ট আছে হালুয়া, এটা হচ্ছে গুড বডি হালুয়া। এটার নাম হচ্ছে আমাদের আল খিদমা ন্যাচারাল কেয়ারের একটা প্রোডাক্ট হচ্ছে, এটার নাম হচ্ছে গুড বডি হালুয়া। এটা হচ্ছে হালুয়া জাতীয়। ঠিক আছে? ওইটা খাবারের নিয়ম হচ্ছে, প্রথমে আপনি হাফ চামচ করে দিবেন, যে আপনি প্রথমে এক সপ্তাহে হাফ চামচ করে খান। এটা খাইলে কিন্তু ঘুম আসবে, খাবারের রুচি বাড়বে। ঠিক আছে? ওই দুইটা প্রোডাক্ট আমাদের আছে, এই দুইটা প্রোডাক্ট আপনারা দিবেন ওই সমস্ত রোগীদেরকে। ঠিক আছে? আর গুডবডি হালুয়ার পাইকারি রেট হচ্ছে 440 টাকা। গুডবডি হালুয়ার পাইকারি রেট হচ্ছে 440 টাকা। এটার এমআরপি হচ্ছে 1050 টাকা। গুডবডি হালুয়ার এমআরপি হচ্ছে 1050 টাকা। ঠিক আছে প্রিয় হযরতগণ, আর সময় নাই, আর অল্প সময় আছে। এখন আরো কিছু বাকি ছিল, যাই হোক, আমার আলোচনা এখানে শেষ করব। এখন যাদের প্রশ্ন আছে, প্রশ্ন করতে পারবেন, লিখিত আকারে প্রশ্ন করতে পারবেন, মেসেজ অপশন চালু আছে, আপনারা প্রশ্ন করুন, আপনারা প্রশ্ন করুন। আমার কিছু অর্ডার আইসা জমছে, এই অর্ডার গুলো একটু কি করব, কনফার্ম করতেছি। আচ্ছা, এমআরপি কি, একজন লেখছেন এমআরপি কি? এমআরপি হচ্ছে গায়ের রেট, প্রোডাক্টের গায়ের রেট। আচ্ছা, এলিয়াস আলিল লিখে দিবেন হযরত, লেখা দেওয়া হবে ইনশাল্লাহ। বুকে ব্যথা কি ওষুধ খাওয়া যায়?
বুকে ব্যথা কিসের জন্য? গ্যাস্ট্রিকের কারণে হইতে পারে। আপনি ডাক্তার দেখে ওষুধ খাইলে ভালো হয়। যদি গ্যাসের কারণে ব্যথা হইতে পারে, আপনি আমাদের প্রোডাক্ট আছে, গ্যাস আউট আছে, আউট অফ গ্যাস আছে। গুডবডি হালুয়ার এমআরপি 1250 টাকা। এমআরপি গুলো ব্যবধান আছে, ঠিক আছে। আগে ছিল 1250, এখন 1050। একজন লেখছেন সকালে কি ভাত খাওয়া যাবে না? ভাত খাওয়া যাবে, আপনাকে কেউ আটকে রাখবে না। তবে আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে হলে যেভাবে খাওয়ার সেভাবে নিয়মতান্ত্রিক ভাবে খাইবেন। যে আম পাতার রস করে খাইবেন, ব্লান্ডার করে খাবেন। একজন লেখছেন চর্বি কাটার ওষুধটা প্রয়োজন খুব। যে আপনার এডমিনের সাথে যোগাযোগ করবেন। গ্যাসের ওষুধ খেতে হয়। গ্যাসের ওষুধ আপনি খাবারের আগে খাইবেন, আধা ঘন্টা আগে, 20 মিনিট আগে। পেটের চর্বি কমানোর ওষুধ এখন বর্তমানে আমাদের কোম্পানিতে নাই, আসলে জানানো হবে। আপনার এডমিনের সাথে যোগাযোগ রাখবেন। একজন লেখছেন শরীরে জিন হাজিরাত করার তদবিরটা একটু বলতেন। শরীরে জিন হাজির করার নাকি? আমি বুঝতে পারছি না। আচ্ছা, একজন লেখছেন দামগুলো বেশি হয়ে যায় হুজুর, দামগুলো বেশি হয়ে যায়। যে আপনি সদস্য হয়ে যাবেন, আপনার এডমিনের সাথে যোগাযোগ করে সদস্য হয়ে গেলে আরো কিছু কমে পাইবেন। হিজামা ট্রেনিং কবে হবে? মাত্র হিজামা ট্রেনিং হইল গত 3 তারিখ এবং 4 তারিখ আমাদের হিজামা কোর্সটা হয়েছে। বাকি আগামী মাসে হবে ইনশাল্লাহ, জানিয়ে দেওয়া হবে। চুলকানির জন্য আমাদের অ্যালার্জি বিনাশ আছে, অ্যালার্জি ফিনিশ অয়েল আছে। আপনার এডমিনের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাগুলো বলবেন, উনি সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। একজন লেখছেন গুডবডি হালুয়া খেলে, নুরুল হক, অতিরিক্ত ঘুম আসে, কি করা যায়? জি, ঘুম আসবে, না ঘুমাইলে তো আপনার স্বাস্থ্য হবে না। তবে যদি অতিরিক্ত ঘুম আসে তাহলে কমায় খাবেন, 8 চামচ করে খাবেন, 2 বেলা না খাই 1 বেলা খাইবেন। এমআরপি মানে আপনার গায়ের রেট, মার্কেট প্রাইস। এটার যে মার্কেট প্রাইস, এটা থেকে আপনার পাইকারি রেটে যারা ক্লাস করেন নিতে পারবেন। একজন লেখছেন আচ্ছা আপনাদের ওয়েবসাইটে দাম কম দেওয়া থাকে, তাই বিক্রি করতে সমস্যা। আপনি ওয়েবসাইট সাথে রাখবেন, তাহলে ওয়েবসাইট দেখে দেখে বিক্রি করতে পারবেন। যে ওয়েবসাইটের কম দামে, ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে যে দাম দেওয়া আছে সেই দামে অথবা কমে বিক্রি করবেন, তাহলে বিক্রি করতে পারবেন। এত দামে নিতে চাই না। জি ইনশাআল্লাহ, এগুলো তো দামি দামি ভেষজ দিয়ে তৈরি, এজন্য দাম বেশি। আম পাতা কচিগুলো নাকি বাত্তিগুলো নিতে হবে? যে আম পাতা কচিগুলো নিবেন। চামড়ার ভিতরে টিউমার আছে, একজন লেখছেন যে আচ্ছা এটা কিভাবে ভালো করা যায়? এটা আপনি থামাবেন, ঠিক আছে। আপনার এলাকায় যে টিউমার থামায় তাকে দিয়া ফু দিয়ে থামাবেন। আর হোমিওপ্যাথিক ওষুধ খান, আমাদের কোনো প্রোডাক্ট নেই এই বিষয়ে। জি, আমার নাম মোহাম্মদ আলী, আল খিদমা ন্যাচারাল কেয়ারের সিনিয়র এডমিন, সিলেট থেকে বলছি। দাম বেশি হয়ে যায়, দাম বেশি হয়ে যায় সবাই বলতেছেন। গ্যাসের ওষুধটা দাম কত এবং কতদিন খাইতে হবে? যে আপনি যতদিন গ্যাসের সমস্যায় ভুগবেন ততদিন তো খাইতে হবে, কারণ আপনি খাবার দাবার তো বন্ধ করে রাখবেন না।
আপনি গ্যাসের সমস্যা হয়, এই ধরনের খাবার যখন খাইবেন গ্যাসের সমস্যা করবেই। এই জন্য আপনি ন্যাচারাল প্রোডাক্ট, যদি আমাদের গ্যাস আউট পাউডার অথবা আউট অফ গ্যাস আপনার রুমে থাকে, তাহলে একটা খাইলে আপনার গ্যাসের সমস্যার সমাধান হবে। কতদিন খাইতে হবে? আপনি আমাদের প্রোডাক্টগুলো কমপক্ষে 3 মাস খাইতে হবে। যে আরেকজন লেখছেন যে মাসিক হওয়ার জন্য, যদি মাসিক বন্ধ থাকে, মাসিক অনিয়মিত মেন্স হয়, হ্যাঁ, মেন্সের কোনো সমস্যা হয়, অনিয়মিত মেন্স হয়, ঠিক আছে, তাহলে আপনার আমাদের স্পেশাল পাঞ্জালি করিন আছে, ওইটা। বেশি সমস্যা হলে রেডি ওয়াইপ আছে, বিবাহিত হইলে এই দুইটা প্রোডাক্ট দিবেন। আরেকজন লেখছেন বাথরুম করার পর দেখা গেল বাথরুম করার সাথে রক্ত যায়, এটা কি সমস্যা এবং এর জন্য কি চিকিৎসা করা যায়? যে আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, আমাদের চিকিৎসা আছে, আমাদের প্রোডাক্ট আছে, দিয়ে দিবে। জি হযরত, জিন হাজিরাতের কথাই বলছি। যে জিন হাজির করতে পারবেন আপনি, যদি আপনার রোগীর শরীরে জিন হাজির করতেছেন, তাহলে আপনি ডাক দিবেন, জিনকে ডাক দিবেন। আপনি শুরুতে দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করে আপনি কি করবেন, ওই যে সূরা জিন আছে না, সূরা জিনের প্রথম 5 আয়াত পড়বেন, বারবার পড়বেন এবং ডাক দিবেন। এরপরে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা নাব, এগুলো বারবার পড়বেন এবং ডাক দিবেন, হাজির করার জন্য ডাকবেন, চলে আসবে। যদি হাজির হওয়ার মতো হয় তাহলে চলে আসবে। রোগীর শরীরে যদি ইতিপূর্বে হাজির হয়ে থাকে তাহলে অবশ্যই হাজির হবে। অনিয়মিত মাসিক হলে স্পেশাল পাঞ্জালি করিন, রেডি ওয়াইফ বেশি সমস্যা হলে, রেডি ওয়াইফ বিবাহিত হইলে। রোকেয়ার কোর্স কখন হবে তা জানালে ভালো হবে। রোকেয়ার কোর্স কখন হবে এটা আপনার অ্যাডমিনের কাছ থেকে জেনে নেবেন, কখন থেকে শুরু হবে জানানো হবে। বাচ্চা হয় না, কি ঔষধ আছে? যে আমাদের আছে, যদি আপনি ডাক্তার দেখাইছেন কিনা, ডাক্তারে কি বলছে সেটা আপনার অ্যাডমিনকে জানাইবেন। তারপরে আমাদের একটা প্রোডাক্ট আছে সঞ্জীবনী হালুয়া, আর বাচ্চা হওয়া না হওয়া এটা আল্লাহ তাআলার কাছে। যাই হোক, এরপরও যদি ডাক্তারি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের প্রোডাক্ট আছে সঞ্জীবনী হালুয়া। আচ্ছা, একজন একজন হযরত আলাদা করে তদবির ক্লাস হয় নাকি, হয় কি না?